আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়। আমরা গত ক্লাসে পড়েছি উদ্ভিদ কোষের গঠন এবং এর বিভিন্ন অংশসমূহ কী কী নিয়ে উদ্ভিদ কোষ তৈরি এই সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পাঠ্য বইয়ে এই উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য এবং কাজ সম্পর্কে কি আলোচনা করা হয়েছে আমরা সেটা এখন দেখব। জীবদেহ এককোষী অথবা বহুকোষী হতে পারে। যেসব জীবের দেহ একটি কোষ দিয়ে গঠিত তারা এককোষী। একটিমাত্র কোষ দিয়ে এদের পুষ্টি, রেচন, শ্বসন, জনন ইত্যাদি যাবতীয় জৈবিক কাজ সম্পন্ন হয়। তার মানে এককোষী জীব যারা, তারা কিন্তু এই সকল কার্যক্রমই একটি কোষ দিয়েই সম্পন্ন করে থাকে। বহুকোষ নিয়ে গঠিত জীবদেহকে বহুকোষী জীব বলে। বহুকোষী জীব কারা? যাদের দেহে একাধিক কোষ বিদ্যমান। বহুকোষী জীবদেহ গঠনকারী টিস্যুগুলোর মধ্যে একদিকে যেমন শ্রেণীবিন্যাস ঘটে, তেমনি অপরদিকে শ্রম বিভাজনও হয়ে থাকে। কারণ যদি সকল কোষ একই সাথে এবং একই রকমভাবে জৈবিক কার্য সম্পন্ন করত, তাহলে জীবদেহের গঠন বৈচিত্র্য এবং শারীরবৃত্তীয় ও জৈবিক কাজগুলোতে নানা রকমের বিশৃঙ্খলা দেখা দিত। অর্থাৎ যদি অনেকগুলো কোষ একই সাথে কাজ সম্পন্ন করত, হ্যাঁ, তাহলে কিন্তু একটা প্রবলেম দেখা দিত জীবদেহে এবং বিশৃঙ্খলা দেখা দিত। এগুলো কিন্তু তার মানে জীব কোষের যে বিভিন্ন অঙ্গাণুগুলো আছে তারা কিন্তু ধারাবাহিকভাবে শারীরবৃত্তীয় কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। এতে সুষ্ঠু জৈবিক ধারা বজায় থাকতো না। সুষ্ঠু জৈবিক ক্রিয়া এবং সুষ্ঠু জীবনধারা রক্ষায় বিভিন্ন প্রকার কোষ সমবেতভাবে বা একত্রে কাজ করার জন্য জীবদেহে গুচ্ছাকারে থাকে। উৎপত্তির দিক থেকে একই রকম কতগুলো কোষ আয়তনে ও আকৃতিতে অভিন্ন বা ভিন্ন হওয়া সত্ত্বেও যদি দলবদ্ধভাবে অবস্থান করে, একই ধরনের কাজ করে, তখন সেই দলবদ্ধ কোষগুলোকে টিস্যু বলে। আবার টিস্যু সংজ্ঞাটা লক্ষ্য করো যে এটা হচ্ছে উৎপত্তির দিক থেকে টিস্যু সংজ্ঞাটা এভাবে করেছে যে আকার আয়তনে অভিন্ন বা ভিন্ন যদি হয় তাহলে দলগতভাবে অবস্থান করে একই ধরনের কাজ সম্পন্ন করে টিস্যু। অর্থাৎ কতগুলো কোষ সম্মিলিতভাবে যে কাজ সম্পন্ন করে তাকে টিস্যু বলা হয়। উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ প্রাণীদেহ বিভিন্ন প্রকার টিস্যু দ্বারা গঠিত। এক এক ধরনের টিস্যু এক এক ধরনের কাজ সম্পন্ন করে। বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু প্রধানত দুই রকম। দেখো কোন ক্ষমতা অনুসারে? বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু প্রধানত দুই রকম: ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। দেখো এখানে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর নামের মধ্যে কিন্তু অনেকটা এদের কাজ চলে এসছে। ভাজক টিস্যু বলতে যে টিস্যুকে ভাগ করা যায়, বিভাজিত করা যায়, সেটা হচ্ছে ভাজক টিস্যু। আর স্থায়ী টিস্যু যাকে ভাগ করা যায় না। এখন আমরা দেখব এই ভাজক টিস্যুটা কি এবং স্থায়ী টিস্যুটি কি। ভাজক টিস্যু উদ্ভিদের দেহে যেসব টিস্যুর কোষ বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকে ভাজক টিস্যু বলে। অর্থাৎ উদ্ভিদের দেহে যে টিস্যুগুলো বিভাজনক্ষম সেগুলো হচ্ছে ভাজক টিস্যু। ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অংশে অবস্থান করে। অর্থাৎ উদ্ভিদ যে ছোট থেকে বড় হয় এটা কিন্তু ভাজক টিস্যুর কারণেই হয়ে থাকে। বিশেষত কাণ্ড ও মূলের অগ্রভাগে অবস্থান করে। অর্থাৎ দেখো ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ, অর্থাৎ হচ্ছে কাণ্ড এবং মূলের অগ্রভাগে অবস্থান করে। দেখো এখানে একটি ভাজক টিস্যুর চিত্র আঁকা হয়েছে। এই ভাজক টিস্যুর কোষগুলোর মধ্যে কিন্তু সেরকম কোনো ফাঁকা জায়গা নেই এবং কোষগুলো কিন্তু সুবিন্যস্তভাবে অবস্থিত। এদের মধ্যে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসটা কিন্তু একেবারে স্পষ্ট। আর এগুলো হচ্ছে প্রত্যেকটি কোষের কোষ প্রাচীর। আর এই যে দানাদার অংশটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে সাইটোপ্লাজম। ভাজক টিস্যুর কাজ:
ক্রমাগত বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে। মানে ধাপে ধাপে বিভাজিত হয় বিধায় ভাজক টিস্যু নতুন নতুন কোষ তৈরি করে। এটি উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটায়। আমরা পড়েছি যে কাণ্ড এবং মূলের অগ্রভাগে থাকে বিধায় কিন্তু উদ্ভিদ ছোট থেকে বড় হয়, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থের কিন্তু এই বৃদ্ধি ঘটানোর কাজে ভাজক টিস্যুর ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভাজক টিস্যুর উৎপত্তি ঘটায়, অর্থাৎ এই যে এই টিস্যুটার উৎপত্তি ঘটে হচ্ছে ভাজক টিস্যুর মাধ্যমে। এরপরে আছে হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু থেকে উৎপন্ন বিভাজন ক্ষমতাহীন নির্দিষ্ট আকৃতিযুক্ত পরিণত টিস্যুকে স্থায়ী টিস্যু বলা হয়। দেখো একটা জিনিস লক্ষ্য করো যে ভাজক টিস্যু হচ্ছে ভাগ করা যায়, আর স্থায়ী টিস্যু কিন্তু ভাজক টিস্যু থেকে উৎপন্ন। আবার টিস্যুর উৎপত্তি কিন্তু আবার ভাজক টিস্যুর কারণে হয়েছে। এখানে দেখো তাহলে স্থায়ী টিস্যু সংখ্যাটা আমরা এখান থেকে পেয়ে গিয়েছি। উদ্ভিদে প্রায় সর্বত্র স্থায়ী টিস্যু দেখা যায়, প্রায় সর্বত্র। স্থায়ী টিস্যুর কাজ খাদ্য প্রস্তুত ও পরিবহন করা। তাহলে এর কাজ কি? খাদ্য প্রস্তুত ও পরিবহন করা। দেহ গঠন ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। দুটো কাজ এখানে দেওয়া আছে, দেহ গঠন ও দৃঢ়তা প্রদান, খাদ্য প্রস্তুত এবং পরিবহন। এখানে দেখো একটি স্থায়ী টিস্যুর চিত্র দেখানো হয়েছে। এখানে স্থায়ী টিস্যুর কোষগুলোর এখানে সাইটোপ্লাজম দেখানো হয়েছে। নিউক্লিয়াস এখানে সেরকম ভাবে দেখানো হয়নি, পুরো কোষ প্রাচীরটা দেখানো হয়েছে, যে কোষ প্রাচীরটা পুরো কোষ গহ্বর আছে, সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে। এই যে ছোট্ট একটু দেখো প্রত্যেকটার মধ্যেই ছোট করে। তাহলে ভাজক টিস্যুর মধ্যে কিন্তু এই গহ্বরটা ছিল না, কোষ গহ্বর ছিল না, কিন্তু আমরা স্থায়ী টিস্যুর মধ্যে কিন্তু কোষ গহ্বর দেখতে পাচ্ছি। এবং ওখানে নিউক্লিয়াসটা কিন্তু আকারে মোটামুটি বেশ বড় ছিল, এখানে নিউক্লিয়াসটা কিন্তু আকারে ছোট। এরপরে প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ। আমরা কিভাবে হাঁটাচলা করি, কিভাবে খাবার খাই, কিভাবে শ্বাস প্রশ্বাস নেই লক্ষ্য করো। এই কাজগুলো যেমন আলাদা তেমনি ভিন্ন প্রকৃতির। আমরা পা দিয়ে হাঁটি, হাত দিয়ে লিখি, মুখ দিয়ে খাবার খাই, দাঁত দিয়ে খাবার চিবাই। এই কাজগুলো করে আলাদা আলাদা অঙ্গ। এই অঙ্গগুলোর কোষের গঠন ও কাজ আলাদা। আমাদের দেহের হাড়, মাংস, মস্তিষ্ক ইত্যাদি অনেকগুলো কোষ দিয়ে তৈরি, যাদের গঠন ও কাজ হচ্ছে ভিন্ন প্রকৃতির। বহুকোষী প্রাণীতে এভাবে অনেকগুলো কোষ যখন কোনো নির্দিষ্ট কাজ করে, অর্থাৎ অনেকগুলো কোষ যখন একসাথে মিলিত হয়ে কোনো নির্দিষ্ট কাজ করে, তখন ওই কোষগুলোকে একত্রে টিস্যু বা কলা বলা হয়। এখান থেকে তোমরা এই টিস্যুর সংজ্ঞাটা একটু দাগিয়ে নাও, যে অনেকগুলো কোষ যখন একত্রে সম্মিলিত হয়ে একটি কাজ সম্পাদন করে তখন কিন্তু তাকে টিস্যু বলা হয়। এসব কোষের উদ্দেশ্য এক হলেও এদের আকার, আয়তন ও গঠন ভিন্ন হতে পারে। অর্থাৎ সব কোষের উদ্দেশ্য যদি একও হয় কিন্তু আকার, আয়তন, গঠন কিন্তু আলাদা হতে পারে। এটা নির্ভর করে টিস্যু কোষের কাজের ধরনের উপরে। কিসের উপর ডিপেন্ড করে? টিস্যু ও কোষের কাজের ধরনের উপরে। প্রাণী দেহ বিভিন্ন প্রকার টিস্যু দিয়ে গঠিত হয়। টিস্যু সাধারণত 4 ধরনের হয়। প্রাণী দেহ কয় ধরনের টিস্যু দিয়ে গঠিত হয়? 4 ধরনের। আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। তাহলে আমরা উদ্ভিদের টিস্যু দেখলাম কয় ধরনের? ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। এবং ভাজক টিস্যু আমরা পড়েছি যাকে ভাগ করা যায় সেটা হচ্ছে ভাজক টিস্যু, আর স্থায়ী টিস্যু হচ্ছে যাকে ভাগ করা যায় না, অর্থাৎ যেটা ফিক্স, সেটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু মোটামুটি কোথায় থাকে? মূলে বা হচ্ছে মূলের অগ্রভাগে কিংবা কাণ্ডে, এবং স্থায়ী টিস্যু হচ্ছে উদ্ভিদের ম্যাক্সিমাম জায়গাতেই থাকে। এখন তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে 3টি করে তোমরা পার্থক্য খাতায় লিপিবদ্ধ করবে, এবং তোমরা এটাকে তোমাদের শ্রেণীর শিক্ষকের কাছে প্রদর্শন করবে বাড়ির কাজ হিসেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো আমরা যে টিস্যু পড়ছিলাম, যে
আমরা পড়ছিলাম যে প্রাণীর টিস্যু সমূহ কি কি পড়েছিলাম। আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। এটা হচ্ছে প্রাণী দেহের টিস্যু। আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু কি? যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে। কি করে? দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভিতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলা হয়। অর্থাৎ দেহের ভিতরের আবরণ তৈরি করে বিধায় কিন্তু এর নাম হচ্ছে আবরণী টিস্যু বা এপিথেলিয়াল টিস্যু। উচ্চারণটা আবার লক্ষ্য করো, এপিথেলিয়াল টিস্যু। আমাদের ত্বকের বাইরের আবরণ, মুখগহ্বরের ভিতরের আবরণ ইত্যাদি আবরণ টিস্যু দিয়ে গঠিত। দেহের বিভিন্ন গ্রন্থিগুলো আবরণী টিস্যু দিয়েই গঠিত। আবরণ টিস্যুর বৈশিষ্ট্য যদি আমরা একটু লক্ষ্য করি, আবরণ টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে। এক বা একাধিক স্তরে কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপরে সাজানো থাকে। এই ধরনের কলাতে কোনো আন্তঃকোষীয় ধাত্র থাকে না। আবরণ টিস্যুর কাজ কি? এই টিস্যু দেহের ভিতরের ও বাইরের অঙ্গগুলোকে আঘাত থেকে রক্ষা করে। পাকস্থলী ও অন্ত্রের আবরণী কলা পাচক রস ক্ষরণ করে। কি রস ক্ষরণ করে? পাচক রস। এরপরে পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু। দেহে কোনো পেশি আমরা ইচ্ছামতো চালনা করতে পারি, যেমন হচ্ছে হাত পায়ের পেশি। এই পেশিগুলো আমরা যেভাবে চালাতে চাই সেভাবেই কিন্তু চলে। আবার দেহে কোনো পেশি আমরা ইচ্ছা মতো চালাতে পারি না। এই ধরনের পেশি তাদের নিজের ইচ্ছা মতোই চলে, যেমন পাকস্থলীর পেশি আমরা ইচ্ছা করলেও সেটাকে নড়াচড়া করাতে পারবো না। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে এই পেশি টিস্যু কয় ধরনের? দুই ধরনের, ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশিটা কি? আমরা যখন কোনোই বাঁকা করি, হাতের কোনোই, তুমি যদি নিজে হাতের কোনোই বাঁকা করো তখন দেখবা ঊর্ধ্ব বাহুর সামনের দিকের পেশি সংকুচিত হয়ে নিম্ন বাহুকে টেনে বাঁকা করে। যে পেশি আমরা ইচ্ছা মতো সংকুচিত ও প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি তাকে ঐচ্ছিক পেশি বলা হয়। মানব দেহে ঐচ্ছিক পেশির সংখ্যা হচ্ছে বেশি। এই পেশি হাড়ের সাথে লেগে থাকে, আমাদের অঙ্গ নাড়াচাড়া করতে সাহায্য করে। আর অনৈচ্ছিক পেশি কি? আমাদের খাদ্যনালীতে খাদ্য পরিবহনের দায়িত্ব পালন করেছে অন্ত্রের পেশি। অনৈচ্ছিক পেশি যাকে ইচ্ছা মতো নাড়াচাড়া করাতে পারবো না। এই ধরনের পেশির উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, অর্থাৎ যেসব পেশি আমাদের ইচ্ছা মতো সংকুচিত হয় না তাদের অনৈচ্ছিক পেশি বলে। হৃৎপেশি নামে আরেক ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশি আছে। এই পেশি নিজ ছন্দে পর্যায়ক্রমে সংকুচিত ও স্বাভাবিক হয়ে দেহে রক্ত সঞ্চালন করছে। শুধু হৃৎপিণ্ড এই পেশি দ্বারা গঠিত। পেশির কাজ: দেহের আকৃতি দান করে, অস্থি সঞ্চালনে সহায়তা করে, নড়াচড়া ও চলাচলে সাহায্য করে, দেহের ভিতরের অঙ্গগুলোকে রক্ষা করে। হৃৎপেশি দেহে রক্ত সঞ্চালনে সহায়তা করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে এর পরবর্তী থেকে আমরা আলোচনা করব।